প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অষ্টম পর্ব নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের প্যারাগ্রাফ অপশন। প্যারাগ্রাফ এমন একটি অপশন যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড দেওয়া থাকে এবং এই কমান্ডগুলি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাগ্রাফের প্রথম যে কমান্ড, সেই কমান্ডটির নাম হচ্ছে বুলেটস। ডকুমেন্টে প্রতিটি প্যারাগ্রাফে অটোমেটিক বিভিন্ন চিহ্নের ব্যবহার। আবার ঠিক বুলেটসের মতো করে আরও একটি কমান্ড রয়েছে যার নাম হচ্ছে নাম্বারিং। ডকুমেন্টের প্রতিটি প্যারাগ্রাফে অটোমেটিক নাম্বারের ব্যবহার। স্কুল কলেজের প্রশ্ন বা বিভিন্ন প্রচ্ছদ তৈরি করতে গেলে আমাদের এই বুলেটস বা চিহ্নের ব্যবহার হয়ে থাকে। এছাড়া প্রশ্নের ক্ষেত্রে নাম্বারিং 1 থেকে ক্রমান্বয়ে বড় হওয়া 1, 2, 3 অথবা বাংলা এবং ইংলিশ দুই ক্ষেত্রেই আমরা এর ব্যবহার করতে পারি। কিভাবে সেই কাজটি করা হয় আমরা এবার এই কাজটি একটু দেখে নিই। তার জন্য আমরা প্রথমেই প্যারাগ্রাফে বুলেটসে একটি ড্রপ ডাউন আইকন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বুলেট লাইব্রেরিতে অনেক চিহ্ন দেখতে পাবো। সেখান থেকে আমাদের একটি নির্দিষ্ট চিহ্ন পছন্দ করে নিতে হবে। সেক্ষেত্রে যদি আমাদের এই চিহ্নগুলি পছন্দ না হয়, আমরা আমাদের মতো করে নতুন বুলেটস চয়েস করে নিতে পারবো। সেক্ষেত্রে ডিফাইন নিউ বুলেটস যে অপশনটি রয়েছে, সেখান থেকে আমরা আরও অধিক বুলেটস ব্যবহার করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এই কমান্ডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে অনেক ধরনের চিহ্ন রয়েছে। সেই চিহ্নগুলিকে আমরা ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমরা ফন্ট যে সিম্বল আমরা ড্রপ ডাউন আইকন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করলে সেখানে অনেক ধরনের আমরা আরও সিম্বল পাবো। যেমন শেষের দিকে চলে যাই, বিশেষ করে ডাব্লিউ সিরিয়ালে আমরা অনেক ধরনের সিম্বল পাবো, যেমন উইন্ডিংস বা উইন্ডিংস 2, উইন্ডিংস 3, এইগুলির ভিতরে অনেক ধরনের সিম্বল দেওয়া থাকে। আমরা উইন্ডিংসে ক্লিক করলাম, আমরা খেয়াল করছি এখানে অনেক চিহ্ন আমাদের সামনে চলে আসছে। আমি এই চিহ্নগুলি থেকে একটি সিম্বল চয়েস করলাম। আমি ধরে নিলাম আমার সিম্বলটি হবে এরকম। চয়েস করে আমি নিচে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর বুলেটসের যে ওকে বাটন রয়েছে সেখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চিহ্নটি এখানে চলে আসছে। এবং এখন আমি যদি এখানে কোনো লাইন লেখা শুরু করি, তাহলে আমি খেয়াল করব যে সেখানে প্রতিটি লাইনে ক্ষেত্রে, যেন আমি যদি ধরে নিই যে এই লাইনটি আমার শেষ, সেক্ষেত্রে শেষ হওয়ার পর আমি এন্টার প্রেস করলে দ্বিতীয় লাইনের শুরুতে এই চিহ্নটি অটোমেটিক ব্যবহার হবে। এভাবে প্রতিটি লাইনের ক্ষেত্রে আমরা এর ব্যবহার অটোমেটিকলি শুধু এন্টার প্রেস করেই করতে পারি। অর্থাৎ লাইনের শেষে শুধু আমাকে এন্টার প্রেস করলেই আমার প্রতিটি লাইনের শুরুতে এই চিহ্নটা অটোমেটিক ব্যবহার হয়ে যাবে। আবার যখন এর ব্যবহার আমার প্রয়োজন হবে না, অর্থাৎ আমি যখন এর ব্যবহার করতে চাই না, বুলেটস ব্যবহার বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে জাস্ট এই বুলেট চিহ্নের উপরে ক্লিক করে আমার এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নাম্বারিং অংশ, নাম্বারিং যে কমান্ড রয়েছে তার ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পর আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাবো। সেখানে হচ্ছে 1, 2, 3, যেমন ফুল স্টপ দিয়ে দেওয়া আছে, আবার ব্র্যাকেট দিয়ে রোমান সংখ্যা ABC, ক্যাপিটাল এবং স্মল, এরকম চয়েস করে নিতে হবে যে আমরা কীভাবে চাচ্ছি। আমি প্রথমটাই সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পর আমি এখান থেকে লেখা শুরু করে দিলাম। আমি ধরে নিলাম এখানে একটা প্রশ্ন করলাম, মাউস ইজ এ ড্যাশ ডিভাইস। আমি 1 নম্বর প্রশ্নটি লেখার পর যখন আমি এন্টার প্রেস করব, আমি খেয়াল করব দ্বিতীয় যে লাইনটি সেখানে শুরুতে কিন্তু 2 চলে আসছে এবং সেটা অটোমেটিকলি। এভাবে আমি আরেকটি লাইন এখানে লিখলাম, লেখার পর আমি আবার প্রেস করলাম। ঠিক এভাবে ক্রমান্বয়ে লাইন শেষ হওয়ার পর যখনই আমি এন্টার প্রেস করব, এই নাম্বারিংগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যখন এই নাম্বারিংয়ের ব্যবহার আমার প্রয়োজন হবে না, তখন ঠিক একইভাবে প্যারাগ্রাফ অপশনে এই নাম্বারিং মাঝামাঝি ক্লিক করলে এর কাজ
বন্ধ হয়ে যাবে। ঠিক এভাবে আমরা বুলেটস এবং নাম্বারিংয়ের ব্যবহার করে নিতে পারি। এবার আমরা দেখে নিই ইনক্রিজ ইনডেন্ট এর কাজ কি। ইনক্রিজ ইনডেন্ট ডকুমেন্টে প্যারাগ্রাফকে নির্দিষ্ট দূরত্বে ব্যবহার করা। ডিক্রিজ ইনডেন্ট ডকুমেন্টে প্যারাগ্রাফকে নির্দিষ্ট দূরত্বে ব্যবহারের পর ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। তার মানে এটি একটি নির্দিষ্ট প্যারাগ্রাফের উপরে কাজটি আমাদের করে নিতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে একটি প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফটিকে আমি পুরোপুরি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার প্যারাগ্রাফ থেকে আমি চলে আসলাম ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ এর কাজ হচ্ছে প্যারাগ্রাফটি বাঁ দিক থেকে ডান দিকে চেপে যাবে, প্রতি ক্লিকে 1/2 ইঞ্চি করে প্যারাগ্রাফটি সরে আসবে। আমি একবার ক্লিক করলাম, লেখাটি 1/2 ইঞ্চ চলে আসলো। আরেকবার ক্লিক করলাম, সেটি আরও 1/2 ইঞ্চ চলে আসলো, অর্থাৎ মোট 1 ইঞ্চি ডান দিকে লেখাটি চেপে গেল। ঠিক তার বিপরীত কমান্ড হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এর মাধ্যমে ইচ্ছে করলে লেখাটিকে আমি আবার পুনরায় বাঁ দিকে চেপে দিতে পারি। এই কাজটি ইনক্রিজ এবং ডিক্রিজ এর প্রয়োজনীয়তা আমাদের অনেক ক্ষেত্রেই করতে হয়। বিশেষ করে কোনো একটি কন্টেন্টের উপরে যদি একটা ছবি থাকে, সেক্ষেত্রে আমরা কন্টেন্টটা একদিকে এবং ছবিটা একদিকে রেখে সাজিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এর ব্যবহার করতে পারি। এবার আমরা জেনে নিই অ্যালাইনমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ 4টি কমান্ড রয়েছে অ্যালাইনমেন্ট সম্পর্কে। অ্যালাইনমেন্ট একটি প্যারাগ্রাফকে সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই এবং বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট দেওয়া থাকে। আমরা জানি যে একটি পৃষ্ঠার 4টি দিক থাকে, লেফট, রাইট, টপ, বটম, কিন্তু প্যারাগ্রাফের দিক থেকে 2টি সাইড খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইন। এই 2টি অ্যালাইনের মাঝামাঝি লেখাকে রাখা, অথবা 2 দিকে সমান রাখা, অথবা বাঁ দিকে রাখা, অথবা ডান দিকে রাখা, এই কাজগুলি কিভাবে আমরা করব সেই বিষয়গুলি আমরা এখন একটু জেনে নিই। প্রথম হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, যার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+L। ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে পৃষ্ঠার বাম দিকে মার্জিন বরাবর সোজা রাখা। যদি এই কমান্ড আমরা রাখতে চাই যে লেখাটি পৃষ্ঠার মার্জিনে বাঁ দিকে থাকবে, সেক্ষেত্রে অ্যালাইন টেক্সট লেফট। সেন্টার, যার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+E। ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে পৃষ্ঠার মাঝামাঝি রাখতে এর ব্যবহার। অ্যালাইন টেক্সট রাইট, যার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+R। ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে পৃষ্ঠার ডান দিকের মার্জিন বরাবর সোজা রাখা। এবং সর্বশেষ অ্যালাইনমেন্ট হচ্ছে জাস্টিফাই, যার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+J। ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে পৃষ্ঠার উভয় দিকের মার্জিন বরাবর সমান রাখা। এই 4টি কমান্ড একটি প্যারাগ্রাফের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা দেখে নিই কীভাবে এই কাজটি করতে হয়। আমরা এখানে যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছি, সেই প্যারাগ্রাফে আমরা যদি খেয়াল করি, প্যারাগ্রাফের বাঁ দিকটি সমান রয়েছে, অর্থাৎ বাঁ দিকের প্রত্যেকটি লাইন সমান। কেন? তার কারণ হচ্ছে বর্তমানে লেফট অ্যালাইন সিলেক্ট করা রয়েছে। যদি এখান থেকে শুধুমাত্র আমি আইটি সেবা এই লেখাটিকে সিলেক্ট করে আমি চাই যে লেখাটি পৃষ্ঠা ঠিক মাঝামাঝি থাকবে। অনেক সময় আমরা কবিতা লিখতে গেলে দেখি যে কবিতা লাইনগুলি মাঝামাঝি থাকে। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাড তৈরির ক্ষেত্রে আমরা দেখি যে শিরোনামটি মাঝামাঝি থাকে, অর্থাৎ শিরোনাম। এই শিরোনাম শব্দটি অনেক ক্ষেত্রে আমাদের পৃষ্ঠার মাঝামাঝি রাখতে হয় এবং সেই পৃষ্ঠার মাঝামাঝি রাখতে গেলে নির্দিষ্ট লাইন সিলেক্ট করার পর আমরা চলে আসবো প্যারাগ্রাফে সেন্টার লাইন। এটা হচ্ছে সেন্টার লাইন। এই সেন্টার লাইনে ক্লিক করার পর আমরা খেয়াল করব যে আমাদের লেখাটা ঠিক পৃষ্ঠার মাঝামাঝি চলে আসছে। এর পরবর্তী যে কমান্ড রয়েছে সেটা হচ্ছে রাইট অ্যালাইন, অর্থাৎ যদি এখন আমি এখান থেকে রাইট অ্যালাইন ক্লিক করি, আমি খেয়াল করব আমার নির্দিষ্ট শব্দটি ডান দিকে চলে গেছে, অর্থাৎ ডান দিক মার্জিন বরাবর সেটি সমান রয়েছে। আমি আবার লেখাটিকে সেন্টারে নিয়ে আসলাম। এবার আমি এই পুরো প্যারাগ্রাফটিকে সিলেক্ট করলাম। আমরা এই পুরো প্যারাগ্রাফ যদি খেয়াল করি যে লেফট মার্জিন সমান, কিন্তু রাইট মার্জিন সমান নেই।
তার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট অ্যালাইন সিলেক্ট করা। যদি আমি এখান থেকে রাইট অ্যালাইন ক্লিক করি, খেয়াল করব এবার ডান দিকে সমান হয়ে গিয়েছে কিন্তু বাঁ দিকে অসমান। একটি প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে লেখার সৌন্দর্য বর্ধন করার জন্য জাস্টিফাই অ্যালাইনের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমরা বই, পুস্তক, পত্রপত্রিকা যে কোনো লেখার ক্ষেত্রে যদি প্যারাগ্রাফ খেয়াল করি, আমরা অবশ্যই দেখব যে লেখাটা দুই দিকেই অর্থাৎ পৃষ্ঠার দুই দিকেই সমান রয়েছে এবং এই কমান্ডটিকে বলা হয় জাস্টিফাই। ইটস এন ভেরি ইম্পর্টেন্ট কমান্ড, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ঠিক এভাবে আমরা একটি প্যারাগ্রাফের ক্ষেত্রে দুই দিকে লাইন সমান রাখার জন্য জাস্টিফায়ার ব্যবহার করতে পারি। এছাড়াও যে বাকি তিনটি কমান্ড রয়েছে কাজের প্রয়োজন অনুযায়ী সেই কাজটি আমরা করে নিতে পারি। আমাদের পরবর্তী কমান্ড হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং ডকুমেন্টের নির্দিষ্ট প্যারাগ্রাফের লাইন থেকে লাইন দূরত্ব সৃষ্টি করা। অর্থাৎ একটি লাইন থেকে আরেকটি লাইনের যদি আমি দূরত্ব তৈরি করতে চাই সেক্ষেত্রে এর ব্যবহার করতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থাৎ অনেক সময় আমরা অনেক লেখার ক্ষেত্রে যদি খুবই কনজাস্টেড হয় তখন লেখাটা পড়তে আমাদের সমস্যা হয়। সেই সমস্যা দূর করতে এবং লেখাকে সুন্দর রাখতে আমরা প্যারাগ্রাফের মধ্যে লাইন স্পেসিংয়ে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরো প্যারাগ্রাফটা আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার লাইন স্পেসিং অপশনে আমি চলে আসছি। লাইন স্পেসিং অপশনে চলে আসার পর সেখানে আমি ড্রপডাউন আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমার বর্তমান লাইন স্পেসিং হচ্ছে 1.0। এভাবে 1.15, 1.5, 2.0, 2.5 এবং 3.0 সর্বোচ্চ 3.0 দেওয়া আছে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্পেসিং যদি আমি বলতে চাই সেক্ষেত্রে সেটা হচ্ছে 1.5। 1.5 দেওয়ার পর আমি খেয়াল করলাম যে এখানে প্রত্যেকটি লাইনের মধ্যে একটি দূরত্ব চলে আসছে। আমি যদি সেখান থেকে আবার সর্বোচ্চ দূরত্ব দিতে চাই যেমন 3.0, সেক্ষেত্রে খেয়াল করব যে লেখাগুলি অনেক বেশি দূরত্ব চলে আসছে। সেক্ষেত্রে আমাদের কমার্শিয়াল কাজের ক্ষেত্রে বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই ধরনের কাজ খুব একটা করা হয় না। তবে বিভিন্ন স্কুলের প্রশ্ন তৈরি করতে গেলে এরকম স্পেসিংয়ের ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা স্পেসিংটাকে আরও বৃদ্ধি করতে পারি, সেই অপশন আমাদের দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমরা লাইন স্পেসিং ক্লিক করার পর আমরা চলে আসবো লাইন স্পেসিং অপশন। লাইন স্পেসিং অপশনে ক্লিক করার পর আমরা এখানে খেয়াল করছি যে মাল্টিপলের পাশে দেওয়া আছে 3। আমি যদি এখান থেকে 5 দিয়ে দিই এবং নিচে ওকে ক্লিক করি, আমরা খেয়াল করব যে লাইনগুলি আরও বেশি দূরত্বে চলে গিয়েছে। ঠিক এভাবে আমরা লাইন স্পেসিং প্রয়োজন অনুযায়ী বাড়াতেও পারি আবার কমাতেও পারি। এখানে আরেকটি বিষয় আপনাদের আমি বলে দেব, সেটা হচ্ছে আমি এখান থেকে 1.5 একটি স্পেসিং ব্যবহার করলাম। স্পেসিং ব্যবহার করার পর যদি কোনো কারণে আমার মনে হয় যে স্পেসিংটি আরও 1-2 পয়েন্ট কম হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমরা লাইন স্পেসিং অপশনে চলে আসবো। সেখান থেকে লাইন স্পেস এই ঘরটার ড্রপডাউন আইকনে ক্লিক করার পর আমরা মাল্টিপল ক্লিক করব। মাল্টিপল ক্লিক করার পর অ্যাড যে ঘরটি রয়েছে সেই ঘরে ক্লিক করে আমরা টাইপ করে দেব 1.3। অর্থাৎ আমার ছিল 1.5, সেখান থেকে আমি সেটাকে কাস্টমাইজ করলাম 1.3 হিসেবে। এবার আমি ওকে ক্লিক করলাম। এভাবে আমরা একটি প্যারাগ্রাফের মধ্যে বিভিন্নভাবে লাইন স্পেসিং করে সেটিকে সাজিয়ে নিতে পারি। আমাদের এর পরবর্তী কমান্ড হচ্ছে শেডিং। ডকুমেন্টের নির্দিষ্ট লেখার পেছনে বিভিন্ন রং ব্যবহার করা। অর্থাৎ যে প্যারাগ্রাফটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি সেই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিলাম, কারণ এখানে প্রথম শর্ত হচ্ছে আমি যদি এই প্যারাগ্রাফটির পেছনে কোনো একটি রং দিতে চাই সেটাকে বলা হবে শেড কালার বা শেডিং কালার। সেই রং ব্যবহার করার জন্য আমরা শেডিং প্যারাগ্রাফের যে শেডিং অপশন রয়েছে সেই শেডিং অপশনের ড্রপডাউন আইকনে ক্লিক করার পর আমরা এখানে অনেক ধরনের কালার দেখতে পাবো এবং সেই কালারটার উপরে মাউস পয়েন্টার ধরলে আমার নির্দিষ্ট যে সিলেক্টকৃত অংশ রয়েছে সেই অংশের মধ্যে আমার কোন কালার হতে পারে সেটা দেখাচ্ছে। এই কালারের উপরে ক্লিক করার পর আমার লেখার উপরে সেই কালারটা চলে আসবে। আপনারা লক্ষ্য করছেন যে আমার
বর্তমানে যে প্যারাগ্রাফটি রয়েছে তার পেছনে একটি সুন্দর রং তৈরি হয়ে গিয়েছে। যদি সেই কালারটি আমার এই থিম কালার থেকে পছন্দ না হয়, সেক্ষেত্রে মোর কালার অপশন রয়েছে। এই সম্পর্কে আপনাদেরকে আমি আগেও বুঝিয়েছি ফন্ট অপশনে, যে একটি লেখার ক্ষেত্রে যেরকমভাবে কালার করতে হয়, শেডিং কালারটা ঠিক একইভাবে, অর্থাৎ মোর কালার ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড এবং কাস্টম কালার রয়েছে, সেখান থেকে আমরা আমাদের কালার পছন্দ করে নিতে পারি। ঠিক এভাবে আমরা বিভিন্ন লেখার মধ্যে কালার তৈরি করতে পারি, লেখার পেছনে বিভিন্ন শেড আমরা তৈরি করতে পারি। যদি আমার এই কালার তুলে ফেলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি পুনরায় প্যারাগ্রাফটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসব শেডিং অপশনে, সেখানে ক্লিক করার পর আমরা নিচে খেয়াল করব লেখা আছে নো কালার, অর্থাৎ নো কালার অপশনে ক্লিক করার পর আমাদের এই যে কালারটি দেওয়া হয়েছিল সেই কালারটি এখন চলে গিয়েছে। ঠিক এভাবে আমরা বিভিন্ন প্যারাগ্রাফের পেছনে কালার দিতেও পারি, আবার তুলে ফেলতে পারি। প্যারাগ্রাফে আমাদের সর্বশেষ যে কমান্ডটি আমরা এখন দেখব, সেই কমান্ডটি হচ্ছে বর্ডার। বর্ডার ডকুমেন্টের নির্দিষ্ট লেখার বিভিন্ন দিকে বর্ডারের ব্যবহার। অর্থাৎ যে প্যারাগ্রাফটি আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই প্যারাগ্রাফের চারদিকে একটা বর্ডার করতে পারি, অথবা উপরে, নিচে, বামে, ডানে যে কোনো জায়গায় প্রয়োজন মতো এর ব্যবহার করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে সিলেকশন। যেমন আমি এখান থেকে আইটি সেবা সিলেক্ট করলাম, আইটি সেবা লাইনটি সিলেক্ট করার পর আমি ক্লিক করলাম বর্ডারে, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। তার মানে চতুর্দিক থেকে আমি বিভিন্নভাবে বর্ডার করতে পারি, সেক্ষেত্রে আমার প্রয়োজন অনুযায়ী ক্লিক করতে হবে। এছাড়াও রয়েছে অল বর্ডার। যদি এক্ষেত্রে আমি অল বর্ডার ক্লিক করি, তাহলে আমরা খেয়াল করব যে আমার এই লেখার চতুর্দিকেই একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে, চতুর্দিকে একটা বর্ডার রয়েছে। আবার যদি এই বর্ডারের ব্যবহার আমি বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমি বর্ডার অপশন ক্লিক করে সেখান থেকে নো বর্ডার ক্লিক করব, তাহলে বর্ডারটি চলে যাবে। এবার এই বর্ডারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমান্ড আমি দেখাবো, বিশেষ করে বিভিন্ন শিরোনাম তৈরি করতে গেলে সেই শিরোনামের নিচে আমরা বর্ডার দিই, অথবা বিভিন্ন কোম্পানির প্যাড তৈরি করতে গেলেও আমরা এরকম বর্ডার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা কীভাবে সেই কাজটি করব? প্রথমে হচ্ছে আমি শিরোনামটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর বর্ডার অপশান আসব, সেখান থেকে আমরা চলে আসব বর্ডার অ্যান্ড শেডিং। এই বর্ডার অ্যান্ড শেডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা খেয়াল করব এখানে অনেক স্টাইল শব্দটি রয়েছে, স্টাইলের যে বক্স রয়েছে এখানে অনেক ধরনের বর্ডার রয়েছে, সেখান থেকে আমরা একটি বর্ডার চয়েস করব। চয়েস করার পর আমরা চলে আসবো কালার। যদি সেটা কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা কালার ব্যবহার করতে পারি। আমরা বর্ডার একটি কালার এখান থেকে ব্যবহার করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটি চারদিকে রয়েছে, কিন্তু আমার দরকার লেখার নিচে। সেক্ষেত্রে এখানে টপ আমার দরকার নেই, আমি টপ তুলে দিলাম। লেফট দরকার নেই, আমি লেফট তুলে দিলাম। রাইট দরকার নেই, আমি রাইট তুলে দিলাম। অর্থাৎ এখানে একবার ক্লিক করলে সেটা অ্যাক্টিভ, আরেকবার ক্লিক করলে ডিঅ্যাক্টিভ। এবার সর্বশেষে আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমরা যদি খেয়াল করি যে আইটি সেবা এই লেখাটি ঠিক নিচের দিকে একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে, এবং যেভাবে আমি সেটিকে ডিজাইন করলাম ঠিক সেভাবেই তৈরি হয়েছে। যদি এর ব্যবহার বন্ধ করতে চাই, সেক্ষেত্রে একইভাবে লেখাটিকে সিলেক্ট করে বর্ডার ক্লিক করব, সেখান থেকে নো বর্ডার, বর্ডারটি চলে গিয়েছে। আমরা আজকে প্যারাগ্রাফের যে অপশনগুলি দেখলাম, সেই প্রত্যেকটি অপশন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটি কমান্ড আমাদের লেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আগামী পর্বে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's